খালিদ হাসান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, খালিদ হাসান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আমি আসলে চেহারাটা দেখাতে যাচ্ছি না। আচ্ছা, চেহারা কেন দেখাতে যাচ্ছেন না একটু বলবেন? আপনার কি নিরাপত্তা সমস্যা? জি ভাই, হ্যাঁ আমি সংশয়বাদী আর কি। আচ্ছা, আচ্ছা, আপনার প্রোফাইল ফটোতে তো জাকির নায়কের ছবি দেয়া। আমি ভাবলাম যে আপনি একজন মুমিন হবেন। এই তো। ভাই ওটা তো কার্টুন, একটু ও আচ্ছা, স্যারাই টাইপের কার্টুন আর কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে ভাই, বলেন তাহলে। আমি তো আবার আচ্ছা আমি মাত্রই দেখলাম আপনার নোটিফিকেশনটা দেখেই লাইভটা হঠাৎ করে দিলাম। হুম। নির্দিষ্ট কি টপিক আছে না এমনি যে কোনো মুক্ত না, আলোচনা? এমনিতেই যেকোনো টপিকে আলোচনা করতে পারেন। তবে আমি আজকে চাই যেন কোনো একজন মুমিন ভাই আসেন। আমার আসলে খুব বেশি যে সময় আছে তা না আজকে। মুমিন ভাইদেরকে পেলে আমি একটু বেশি খুশি হই ওনাদের সাথে কথা বললে। আপনি বলতে পারেন, আপনি ৫ মিনিট কথা বলতে পারেন। আপনার যদি কোনো আলোচনা বা মতামত থাকে আপনি বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা আজকে আমার একজন মানে মুভিং টাইপের একজনের সাথে কথা হলো। মানে হুম, ওনার সাথে ফেসবুকেই পরিচয়, যে উনি বলতেছেন আমাকে দিনের পথে ফেরাবে, মানে আমার যে সংশয়টা সেটা হুম, উনি দূর করবে। হুম, তো উনার সাথে আমি কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে। তো উনি আমাকে বিশেষ করে বিজ্ঞানের ইয়েগুলো বললো, যে আপনার চাঁদের আলোটা নিজের আলো নয়, তারপরে আরো কিছু ওই যে আপনার সূর্য ডুবে। তো আমি ওনাকে বললাম ভাই এগুলো তুমি আমার জানা, আমি এগুলা সবই আমি দেখেছি, এগুলা কোরআনে আসলে ভুলই আছে। তো উনি বলেন না কোথায় ভুল, আপনি দেখান নূর, মানে উনি আমাকে বোঝাচ্ছেন যে বারবার বোঝাচ্ছেন এটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট। তো আমি কিন্তু ওনাকে মুহাম্মদের অনেক আগে থেকেই তো মানুষ জানতো যে মুন লাইট যে রিফ্লেক্টেড, এটা তো মুহাম্মদের অনেক আগে থেকেই জানতো। হ্যাঁ 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 জি ভাইয়া। গ্রিসে অনেক আগে থেকে মানুষ জানতো। হ্যাঁ আমি হ্যাঁ আমি আপনাকে বের আমি করে এটা দেখাতে পারি। মানে ওনাদেরকেও বের করে দেখাতে পারি এই জিনিসগুলা। হ্যাঁ ভাই, বলেন আপনি। হ্যালো। হ্যালো হ্যাঁ, বলেন ভাই, আপনি বলেন। হ্যালো। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনি আপনি বলেন। যেটা বললেন আমি ওনাকে ঠিক এই কথাটাই বলছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি ওনাকে এই কথাটাই বলেছিলাম যে এটা মানুষ আরো আগে থেকে জানতো, যদি কোরআনে বলেও থাকে, যদিও বলেনি রিফ্লেক্টেড, বলেন নাই, হ্যাঁ। তারপরে যদি বলেও থাকে তাতেও কিছু প্রমাণ হয় না, কারণ কোরআনে এই নূর শব্দটা আরো অন্তত 10 থেকে 15টা আয়াত আছে, কোনোটাতে এটা আপনার প্রমাণ করে না যে রিফ্লেক্টেড লাইট। তাহলে তো আল্লাহর আলোটা তো যাই রিফ্লেক্টেড। হোক আর বিভিন্ন। আল্লাহর আলোতে কিন্তু একই শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে হ্যাঁ হ্যাঁ আল্লাহর হ্যাঁ আলোটাও তো রিফ্লেক্টেড লাইট। আল্লাহ কোথা থেকে রিফ্লেক্ট করতেছে? কার আলোকে রিফ্লেক্ট করতেছে? হ্যাঁ হ্যাঁ, তার মানে সেটাই। কি আল্লাহর উপরে আরেক আল্লাহ আছে? তার আলোটাকে আল্লাহ রিফ্লেক্ট করছে? হ্যাঁ সেটাই ভাই। আর এই যে একটা সূরা তো আছে নূর নামে, সূরা হুম, নূর। হুম, ঠিক বলেছেন, হ্যাঁ। তারপরে আপনার ওই যে সূরা কিয়ামা, সম্ভবত ওই যে কিয়ামতে কি হবে এই বিষয়ে আলোচনা, সেখানে আছে যে চন্দ্র আলোহীন হবে। হুম, চন্দ্রের বর্ণনা আছে কিয়ামতের সময় চন্দ্র আপনার আলোহীন হবে, অর্থাৎ আলো না থাকলে তো আলোহীন হওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক উনি এসব বিশ্বাস করে না, উনি দিনের পথে ফিরেতে আসলো আমাকে, কিন্তু উনি জানেই না। আমি যে বললাম ভাই এগুলো বহু আগে থেকে মানুষ জানতো, এসব দাবি করেন। ওই যে আরেকটা আছে আপনার, যে পানি থেকে সব সৃষ্টি, আল্লাহ বলতেছে যে যা কিছু তোমরা দেখো সব পানি থেকে সৃষ্টি। হুম। এটা কিন্তু প্রাচীন গ্রিসে আপনার দার্শনিকরা বলে গেছে, সম্ভবত থেলিস, হ্যাঁ, যতটুকু এবং আমার জানা আছে থেলিস হ্যাঁ, এবং সম্ভবত, হিন্দু উনি প্রথমে বলে ধর্মগ্রন্থে গেছেন এটা যে লেখা পানি আছে। থেকেই সব সৃষ্টি। হিন্দু ধর্মগ্রন্থে এটা লেখা আছে, পানি থেকে সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর ওই যে আরেকটা যে আপনার সূরা কাহফের যে আয়াতটা 86 নাম্বার, যেটা নিয়ে খুবই হুম, হুম, দুই পক্ষের দ্বন্দ্ব, নাস্তিক আস্তিকের, হুম, যে তারা বলে না এটা জুলকারনাইনের পার্সপেক্টিভ, বলেন না এটা সরাসরি বলা। হুম, তো এই প্রেক্ষিতে আপনারা যেটা বলেন, আমি একটা ইয়া পেলাম, আপনার হাদিস পেলাম আবু দাউদে, হুম, সম্ভবত হ্যাঁ আবু দাউদে। এটা হচ্ছে আপনার 3991 নম্বর হাদিস। হুম। এই হাদিসটা কিন্তু ছোট, সিম্পল। ওখানে বলা আছে যে আবুজর, সম্ভবত আবুজর থেকে বর্ণিত, উনি বলতেছেন যে মোহাম্মদ বলতেছে যে সূর্য রাতের বেলা কোথায় যায় তোমরা কি হ্যাঁ, জানো? হ্যাঁ, হ্যাঁ, না হ্যাঁ, সরি, সূর্য কোথায় ডোবে তোমরা কি জানো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাতের বেলা তখন কই যায়? হ্যাঁ। নবী মোহাম্মদ বলতেছে যে সূর্য, আল্লাহর আরশের নিচে গিয়ে না সিজদা করে। ভাই রাতের বেলা না, না না ভাই ওই ওই হাদিসটা না, এটা ওটা ওটা না। না? আচ্ছা, এটা একটু আপনার বলেন। ভিন্ন। এটা হচ্ছে যে নবী বলতেছে যে তোমরা কি জানো যে সূর্য কোথায় অস্ত যায়? হুম, তারা তো ছিল যে জিহুদি জিহুদি টাইপের, ওরা বলতেছে না আমরা জানি না, এটা আল্লাহ তার নবী ভালো জানে। হুম। তখন উনি বলতেছে যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়। সিম্পল এতটুকু হাদিস, এর বাইরে আর অন্য কোনো বর্ণনা এই হাদিসটা আচ্ছা, পাইনি। আচ্ছা। এটা হচ্ছে সহিহ হাদিস, আবু দাউদের আপনার 3991। আচ্ছা, এই আর হাদিসটার আপনি নাম্বারটা যে কি আপনি হাদিসটার কথা একটু আমার বললেন, আমার তথ্য ভান্ডারে গিয়ে, ওই নাস্তিক ওয়েবসাইটের তথ্য ভান্ডারে গিয়ে হাদিস নাম্বারটা একটু দিয়ে আসতে পারবেন ভাই, প্লিজ? কমেন্টে গিয়ে লিখে আসতে পারবেন? ভাই এটা ইংলিশ হাদিস, আমি ইংরেজিতে পেয়েছি, এটা আমি বাংলাটা পাইনি এখনো খুঁজে। আচ্ছা, যেটাই যদি আমি আপনি ইংরেজি পেয়ে ওই যে থাকেন, সুন্নাহ আপনি ডট কম বা আপনি হাদিসের জাস্ট যে আপনি জাস্ট ওইটার একটা রেফারেন্স লিংক আপনি পোস্ট করে আসেন, তাহলে আমি বের করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা। যেটা করবো মানে এই হাদিসটা খুবই ক্লিয়ার, এক কারণ এখন যদি দাবি করা হয় যে জুলকানের পার্সপেক্টিভ থেকে, তাহলে এখানে নবী মুহাম্মদের পার্সপেক্টিভ থেকে, হুম, এখানে হুম, ভিন্ন কিছু বলা নাই, কিন্তু এটা বলার সুযোগ নেই, হুম, এখানে অন্য কিছু বলা নাই। যাই হোক ইত্যাদি বিভিন্ন বিষয়, ওরা আসলে যাই বলেন, ওরা বিভিন্ন কিছু বলে যে সূর্য নাকি সবসময় আরো নিচে থাকে, সেখানে সে যায়। যদি সবসময় সে থাকেই তাহলে আবার যাওয়ার প্রসঙ্গ আসতেছে, যার প্রসঙ্গে যদি আসছে কেন? সবসময় থাকে তাহলে তো যাওয়ার প্রসঙ্গই আসে না। হুম। যাই হোক আমি এসব নিয়ে আমি কি আর বলবো, এই আর কি। তুমি আমাকে সংশয় দূর করতে আসলো, হুম। কিন্তু উনি নিজে কনফিউজ হয়ে গেছে যে আপনি এগুলো কি বলেন, আপনি আমাকে দেন
রেফারেন্স গুলো দেন, স্ক্রিনশট দেন, তো আমি ওগুলো পাঠালাম, এই আর কি অবস্থা। আচ্ছা ভাইয়া, যাই হোক, আপনি কোনো ধার্মিককে যুক্ত করেন। আচ্ছা মুমিন শব্দটা আমি সাধারণত বলতে চাই না, তো আচ্ছা আমার কাছে নেগেটিভ মনে হয়। আচ্ছা ধার্মিক বলাটাই আমি পছন্দ করি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো আচ্ছা ভাইয়া, থাকবেন, আপনার ধন্যবাদ। আপনার আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, বাই বাই। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো আসিফ সাহেব। শুনতে আপনার পাচ্ছেন উপরে আপনি শান্তি আমাকে? বর্ষিত হোক আজল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ ভাই, ভাই, শুনতে আমি একটু পাচ্ছি, আপনার সাথে বলেন ভাই। কথা বলবো একটু। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, অবশ্যই বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, অবশ্যই বলেন, আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। আপনি আচ্ছা, কিছুক্ষণ আগে এক ভদ্রলোক, যে আপনাদের লাইনে একটা প্রায় দেখি একটা কথা, যে হোমোসেক্সুয়াল বা এই সমস্ত বিষয়ে আপনাদের কথা বলে। তো আমি হুম। আপনাদের কিছু তথ্য দিতে চাচ্ছি। আপনারা কাইন্ডলি একটু দেখে নিন। সেটা হলো না, আপনাদের আপনি জন্য কি কাজে মানে লাগবে। আপনি আসলে কি কোনো বৈজ্ঞানিক তথ্য দিতে যাচ্ছেন? জি, 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 জি। আমি আসলে একজন এই সায়েন্টিস্ট। সো আচ্ছা, আপনি বৈজ্ঞানিক তথ্যগুলো কোথা থেকে দিতে যাচ্ছেন? আপনি আমাকে একটু আগে একটু বলেন তো। আচ্ছা, আপনি কোন আর্টিকেল? হিউম্যান জেনোম প্রজেক্টের ওয়েব পেজে যাবেন। হিউম্যান হ্যাঁ। জেনোম প্রজেক্ট, আচ্ছা। ওখানে যাওয়ার পরে ওখানকার হিউম্যান জিনের যে বিশ্লেষণগুলো আছে, সেই হুম বিশ্লেষণগুলো ভালো করে দেখে নিন। সেখানে হুম। ডিটেলসটা পাবেন। আহ, আচ্ছা, কি তো আরেকটা ডিটেলসটা বিষয়টা কি হলো, সেটা? আপনাকে আমি ডিটেলসটা কি সেটা? ডিটেলস গুলো আমি আপনাকে ক্লিয়ার করে বলতেছি। সেটা হলো, মানুষ এবং হুম। প্রাণীর মধ্যে পার্থক্য কি কি এটাকে দেখতে হবে। সেটা হলো, অ্যাজ পার এভলিউশন রুল, হিউম্যান হলো আহ, আহ, একটা বুদ্ধিমান প্রাণী এবং দুই পায়ে হাঁটে। কিন্তু প্রাণীর মধ্যে কিন্তু আপনি এই দুই পায়ে হাঁটে, শুধু দুই পায়ে ব্যবহার করে এবং হাত হাত দুইটা কমপ্লিটলি ব্যবহার করে, এই ধরনের প্রাণী পাবেন না। মানুষরা চিত হয়ে শুতে পারে, আচ্ছা অন্য কোনো প্রাণী পাবেন না যেটা চিত হয়ে শুতে পারে। মানুষদের মধ্যে মেয়েদের আহ, মেয়েরা সুন্দর, বাট ছেলেরা অসুন্দর। কিন্তু প্রাণীর মধ্যে কিন্তু খুব কম কম প্রাণীর মধ্যে আপনি এটা পাবেন। আচ্ছা, এই তো জিনিসগুলো এই আমরা বিষয়গুলো জানি ভাই। বিশ্লেষণ করেন। হ্যাঁ, আরেকটা এই বিষয়, জিনিসগুলো আমরা জানি ভাই। ওকে তাহলে, হ্যাঁ, এরপরে বলেন। ওকে ওকে আরেকটা বিষয়, এবার সেক্সুয়াল ব্যাপারটা বলি। সেক্সুয়াল ব্যাপারটা হলো, আমাদের যেরকম ফিঙ্গারপ্রিন্ট আছে, মানুষের মধ্যেও কিন্তু মানে মানুষের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বাদে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা আইডেন্টিটি প্রকাশ করে, সেটা হলো ফ্লেভার, বডি স্মেল। আপনি সেটা কর্নিয়া হয়তো নতুন নতুন ভাবে কর্নিয়া আসছে। এবং ডিএনএ, কর্নিয়া এবং ডিএনএ, এই দুটো মানুষের সাথে মানুষের পার্থক্য করে। এই দুইটা টপ, মানুষের কর্ডিয়া ডিএনএ প্লাস বডি স্মেল, বডি আচ্ছা ফ্লেভার আচ্ছা। বডি ফ্লেভার। হ্যাঁ, যার ঠিক কারণে আছে। দেখা যায় যে হোমোসিপিয়েন্স এর মধ্যে সাধারণত ব্লাড রিলেটেড লোকদের সাথে কাপল হয় না। এটা নর্মাল কমন এনিমেল বিহেভিয়ারের সাথে মানুষের যে বিহেভিয়ারের পার্থক্যটা হলো এটা, যে মানুষ হোমোসিপিয়েন্স কোনো সময়ই তার ব্লাড রিলেটেড লোকদের সাথে কাপল হইতে পছন্দ করে না, তাদের না গন্ধটা পছন্দ করে না। না, এটা সাধারণত হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। হোমোসিপিয়েন্সের মধ্যে এটা খুবই কম দেখা যায়। এটা শুধুমাত্র যে পার্সেন্টেজটা কম বলতে পারেন নেন, আপনি নেন, পার্সেন্টেজটা কম বলতে হ্যাঁ, পারেন, কিন্তু কখনোই হয় না, যেরকম, এটা আপনি বলতে পারেন না। না না, এটা হয় কিন্তু পার্সেন্টেজ সাধারণত হোমোসিপিয়েন্সটা সেম ব্লাড রিলেটেড লোকদের সাথে কাপল করতে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, সেটা তবে ঠিক এই আছে। ক্ষেত্রে আবার যেরকম আপনি এই জিনিসটাই আমি নেন্ডার, বলছি আপনাকে, যে আবার আপনি নেন্ডার, কখনোই কখনোই করে না, এই কথাটা আপনি বলতে পারেন না। আপনার বলতে হবে যে আচ্ছা আচ্ছা, ঠিক সাধারণত আছে, করে না। সাধারণত করে না। এগেইন, নেন্ডারথাল যেটা মানুষের সবচেয়ে কাছাকাছি, এবং ডেনিসোয়ান্স যেটাও মানুষের কাছাকাছি স্পিসিস, এই দুইটা পৃথিবীতে পাওয়া যায় না শুধুমাত্র একটাই কারণ, দুইটা কারণ। সেটা হলো, হোমোসেপিয়ান্স গুলো বা আর্মসের দিকে শক্ত ছিল, কিন্তু নেন্ডারথাল অ্যান্ড ডেনিসোয়ান্স এরা কিন্তু নিজেদের মধ্যে সেক্স করতো। নিজেদের মধ্যে সেক্স করার কারণে যে আমাদের জেনেটিক্স এর নিয়ম, সেটা হলো, আপনি যদি আত্মীয় স্বজনের সাথে হোমোসেপিয়ান্স গুলো, বিশেষ করে হোমো গ্রুপ, যদি নিজেদের ব্লাড রিলেটেড লোকদের সাথে সেক্স করে, হুম তাহলে কিন্তু সন্তান কিন্তু স্ট্রং হয় না। এটা কমন হুম। সেন্স। সো এই কারণেই বলা হয় যে নেন্ডারথাল এন্ড ডেনিসোভান যে পৃথিবী থেকে বের হয়ে গেল, আউট হয়ে গেল, দুইটা কারণ। একটা হলো সুপিয়ান্সরা আর্মসের দিকে স্ট্রং হলো, এবং বাকি দুইটা গ্রুপটা ওরা নিজেদের মধ্যে সেক্স করতো। তো আশা করি একটু দেখে নিন, তাহলে আপনার প্রশ্ন এই অ্যান্সার জিনিসগুলো করতে আমি জানি সুবিধা হবে। ভাই। আমি এই আপনাদের জিনিসগুলো কথাগুলো আমি জানি, শুনি। আপনি যে আচ্ছা তাহলে, জিনিসটা বলতে চাচ্ছেন, মূল পয়েন্টটাতে আসেন এবার। হ্যাঁ হ্যাঁ, বলেন, মূল বলেন পয়েন্টটা আপনি। আপনার কি? কোন পয়েন্টটা আপনি মেক করতে চাচ্ছেন মূল সেটা বলেন। আমার যেটা মূল পয়েন্টটা যেটা মেল করতে চাচ্ছি, যে আপনাদের মুমিন ভাইরা যে বারে বারে বলে যে যারা মানবতাবাদী, তারা বাবা মার সাথে সেক্স করবে, ভাই বোনের সাথে সেক্স করবে। আসলে এটা, হুম। যারা মানবতাবাদী, তাদের মধ্যে মানবিক গুণাবলী আছে, তারা কোনোদিনই ব্লাড রিলেটেড লোকদের সাথে পছন্দ করবে না, সেক্স করবে না। এটাই ন্যাচারাল নিয়ম। যদি কেউ আচ্ছা করে, তাহলে সেটা আসলে তার মধ্যে কিছু এনিমেল বিহেভিয়ার সেটা পড়ে যায়।
এটা হলো আমার কথা। আপনি কি বুঝতে পারছেন? হুম, বুঝতে পেরেছি। আমরা তো একই কথা বলেছি যে আমরা সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না। আমাদের মানব সমাজে সাধারণত এই ধরনের হ্যাঁ, ঘটনা ঘটে না যে পরিবারের মধ্যেই কেউ কাউকে ভালোবাসে বা কেউ কারোর সাথে যৌন সম্পর্ক করতে চায়, এটা ঘটে না। তবে খুবই রেয়ার কেসে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হুম, খুবই রেয়ার কেসে এই ধরনের ঘটনা ঘটলে আমরা যেটা বলি যে আমরা সেই ব্যাপারটাকে নিরুৎসাহিত করি। কারণ হচ্ছে এই ক্ষেত্রে যে সন্তানের জন্ম হয় সেই সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই কারণে, এবং আমরা যে প্রোটেকশন ব্যবহার করি সেই প্রোটেকশনেও শতভাগ কখনো গ্যারান্টি দেয় না। যেমন কন্ডোম থেকে শুরু করে আইপিল, তারপরে এই ধরনের যে প্রোটেকশন ব্যবস্থাগুলো আছে সেগুলোতে শতভাগ কখনো প্রোটেক্ট করতে পারে না। ওই কন্ডোমের ভিতরে লেখা থাকে যে 95% টাইমে এটা প্রোটেকশন দেয়, হ্যাঁ, বা হ্যাঁ, আইপিএলেও লেখা থাকে হ্যাঁ, 96%, 98% সময় পার্সেন্ট পর্যন্ত প্রতিরক্ষাটা দেয়, কিন্তু শতভাগ কখনো দেয় না। এখন এই ধরনের ঘটনা ঘটলে যে সম্ভাবনাটা দেখা দেয় যে প্রতিবন্ধী শিশু জন্ম হতে পারে, এবং সেই প্রতিবন্ধী শিশুটা একটা প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করতে হবে তার, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই কারণে আমরা এই বিষয়গুলোকে নিরুৎসাহিত করি। কিন্তু তারপরেও যদি কেউ এই ধরনের মানে সম্পর্ক করতে চায়, তাহলে তো ভাই আমরা গিয়ে তাদের গলা কাটবো না। এখন তারা যদি মানে নিজেদের ঘরের ভেতরে এই ধরনের সম্পর্ক করে, এবং তারা যদি সুখী থাকে, দুজন যদি পরস্পর সম্মত হয়, দুজন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সম্মত হয়, সুস্থ স্বাভাবিক ভাবে চিন্তা ভাবনা করে যদি এই ধরনের সম্পর্ক করতে চায়, তাহলে তো ভাই আমাদের কিছু সেখানে বলার নাই। আমরা তো সেখানে তাদেরকে গলা কাটতে যাব না, বা আমরা সেখানে নাকও গলাতে যাব না। আমরা জাস্ট ব্যাপারটাকে ইগনোর করবো। আচ্ছা, আচ্ছা ভাই, শুনুন, এখন আমি আমি আমার কাহিনীটা বলি। সেটা হলো, আসলে আমি 25 বছর ধরে হিউম্যান জেনের উপরে কাজ করা লোক। আচ্ছা, গত 7 বছর ধরে বাংলাদেশে আসছি। তো আচ্ছা। সিচুয়েশনটা, আমি এখানকার অবস্থান দেখে, এবং প্রথম দিকে আমি ঘাবড়াই গিয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে। তো আসলে এখানকার লোকজনের চিন্তা ভাবনাটা কি, যেহেতু আমি পুরো সময়টাই বাইরে ছিলাম, সেহেতু আমি আসলে বুঝতে পারতেছিলাম না বাংলাদেশের পরিস্থিতিটা। অনেকদিন পর বাংলাদেশে আসার পর যে শকটা খাইছি। তারপরে আপনাদের লাইভটা বোধহয় 6 মাস আগে কেউ আমার এক স্টুডেন্ট আমাকে দিল যে, স্যার আপনি এটা একটু পড়ে দেখেন, হুম, শুনে দেখেন। তো আপনাদের এখান থেকে আমি একটা জিনিস অভিজ্ঞতা পেলাম যে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনাটা কেমন। হুম। আসলে বাংলাদেশেতে আমি যে খুব, আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগছে, যেটা আমি আসলে কোনোদিন ভাবতেই পারিনি মুসলিম হিসাবে, যে হুম, আমরা সব মেয়েকে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে দেখি। এটা হ্যাঁ, কেমন জানি হ্যাঁ, আমার কাছে খুবই, প্রথম দিকে আমার প্রচন্ড যখন শকড, আই ওয়াজ শকড, যে আমরা যখন আমাদের সমাজের সমস্ত লোকজন, বিশেষ করে ছেলেরা, মেয়েদেরকে হুম। সেক্সুয়াল অবজেক্ট হিসাবে দেখে, এটা কিভাবে সম্ভব? এটা আমার মাথা মধ্যে ঢুকে নিয়ে আসলে, এটা বুঝতে বুঝতে এটা আমার অনেকদিন খুবই চলে গেছে। খুবই তারপরে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি একটু আমি এখানে একটু আপনার সাথে যুক্ত করতে চাই। গত কয়েকদিন আগে এই পেজ থেকে আমি লাইভে এসেছিলাম, এবং একজন মুমিন বান্দা এসে তিনি দাবি করছিলেন যে তিনি তার মা এবং বোনের সাথে সেক্স করেন না, এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি তার না থাকতো, তাহলে না, সে আমি তার মা এবং বোনের উপরে এই লাই- ঝাঁপিয়ে এই পড়তো। লাই- এই লাইভটা এই লাইভটা আমি শুনছি, আমার খুব খারাপ লাগছে তখন। ভয়ঙ্কর ব্যাপার। আমি আসলে খুবই ভয়ঙ্করভাবে খুবই শকড। ভয়ঙ্কর ব্যাপার। মানে আমাদের সমাজের, আমরা আসলে, আমরা যেটা বুঝি যে আসলে ধর্মের গোড়ামিটা আমাদের মধ্যে এত এত লেভেলে চলে গেছে। আসলে আমাদের মেইন প্রবলেমটা হলো আসলে স্কুল জীবনের এডুকেশন। এবং আমরা স্টুডেন্টকে দেখি, তারা প্রশ্ন করতে সাহস পায় না টিচারদের কাছে। এটা একটা খুব একটা অ্যাবনর্মাল জিনিস। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে না, আসলে আমরা অনেক পিছিয়ে আছি। উই হ্যাভ টু ডু এ লট অফ থিং। তো আপনারা যে হুম। কাজগুলো করতেছেন, ভালো, ভালো লাগতেছে। অ্যাটলিস্ট কিন্তু আপনি একটা জিনিস, সেটা সমকামিতা আপনার ইয়াতে আপনি আমার, সমকামিতা নিয়ে কি যেন একটা বলতে হ্যাঁ, চেয়েছিলেন, সমকামিতার কিন্তু কথা বলেন। পরে কি যেন বলতে চেয়েছিলেন, না ভাই, সেটা এই পরে যে ইয়ে ব্যাপারটা, এই করলাম। ব্যাপারটা একটু জটিল। না, আচ্ছা। না, সমকামিতার ব্যাপারটা একটু জটিল। এইভাবে হুম। স্ট্রেট মোবাইলে এইভাবে লাইভ করলে আসলে বোঝানোটা কঠিন। এটা জেনেটিক্স এর ব্যাপারও আচ্ছা, আছে, আবার আচ্ছা, হরমোনের ব্যাপারও আছে। এখন আচ্ছা। কোনটা আবার মিক্সের ব্যাপারটাও আছে। অনেক হুম। সময় কিছুটা জেনেটিক্স, কিছুটা মিক্সচার ব্যাপার, অনেক অনেক বিষয় আছে। So এটা লাইভে একটা আচ্ছা, লম্বা বিষয়। তো আচ্ছা, ঠিক আছে। আমি আমরা আর আমরা সেই বাংলাদেশের জিনিসগুলো প্রবলেম বাদ গুলো আমি দিয়ে যেটা দেখি সেই জিনিসগুলো বাদ দিয়ে আমরা যদি একটা কথা হ্যাঁ, বলি যে একজন মানুষের তো এই মানবিক অধিকারটা থাকা উচিত যে সে তার যৌন সঙ্গীকে পছন্দ করে নিবে, এটা তো তার থাকা উচিত, তাই না? না, হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা থাকা উচিত। যদি সেটা জেনেটিক্স হয়, যদি সেটা জেনেটিক্স আচ্ছা। এর কারণে হয়, সেটা অবশ্যই থাকা উচিত। এটা আমার মত। যে- যদি ধরেন আবার যদি জেনেটিক্স এর কারণে জেনেটিক্স না না, কারণে, সোসিয়াল যেরকম ধরেন জেনেটিক্স এর বা কারণে না, হরমোনাল যদি হরমোনাল এমনিতেই মনে প্রবলেম যদি করেন, হয়, ধরেন এমনিতেই মনে করেন কেউ কোনো একটা যদি ছেলের কোনো হরমোন ছেলেকে পছন্দ, বা কোনো একটা মেয়ের কোনো মেয়েকে পছন্দ, এখন তার সাথেই সে তারা থাকতে চায়, তার সাথেই এমনিতে, সে জীবনযাপন করতে চায়, সেই ক্ষেত্রে ভাই ভাই, এটা আমার এটা এখানে আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দেবো। সে যদি তিনটা কারণে হতে পারে সমকামী, সেটা হলো জেনেটিক্স এর কারণে হতে পারে, আবার হরমোনের কারণে হতে পারে, অথবা সোশিয়াল কারণে হতে পারে। এখন যদি হুম। সোশিয়াল কারণে হয়, আমি সেটা বিরোধিতা করবো। আর যদি হরমোনাল কারণে এবং জেনেটিক্স কারণে হয়, আমি হরমোনাল কারণে হলেও আমি বলবো ট্রিটমেন্ট করেন। আর জেনেটিক্স এর কারণে বললে আমার ক্ষেত্রে ইটস ওকে। কিন্তু আমি এটার কি তো কোনো বুঝতে পারছি? ট্রিটমেন্ট নাই। এটার তো কোনো ট্রিটমেন্ট নাই। এই কারণে আমরা দেখেছি অ্যালান টুরিং এর মতো না, যে একজন প্রখ্যাত বিজ্ঞানীকে দীর্ঘদিন মানে মানসিক নির্যাতন করা হ্যাঁ, হয়েছিল। মানসিক নির্যাতন করে তাকে রীতিমতো আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল।
যে আহ, সে যেন এই সমকামিতা থেকে বের হয়ে আসে। চিকিৎসার নামে তাকে অনেক অত্যাচার করা হয়েছিল। এই ধরনের অত্যাচারের কথা আমরা অনেক জানি। না, এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো মনে করেন একটা ফর এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো একজন মানুষ দেখতে মানুষ পুরুষের মতো, কিন্তু আসলে তার ইন্টারনাল ম্যাটার গুলো মেয়েদের মতো। ইন দ্যাট কেস ট্রিটমেন্ট করে একটা ছেলেকে মেয়ে করানো সম্ভব, বা মেয়েকে ছেলে করানো সম্ভব। তো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করে অবশ্যই এটাকে ব্যবস্থা করা উচিত। তবে যদি জেনেটিক্স এর কারণে সমস্যা হয়, তাহলে সেটা তো ট্রিটমেন্ট নেই। ইন দ্যাট কেস ইটস ওকে, সেখানে সমকামিতা আমার কাছে মনে হয় না কিন্তু খারাপ এটা কোনো তো জিনিস। আপনি তবে ট্রান্সজেন্ডারদের কথা সোশিয়াল বললেন, কারণ যেটা আমাদের, আপনি ট্রান্সজেন্ডারদের হ্যাঁ কথা বললেন। ট্রান্সজেন্ডার কিন্তু সব ধরেন মিলে একটা, সব মিলাই কিন্তু কথা ধরেন বলতেছি আমি। কিন্তু ধরেন আমি একটা হ্যাঁ, মেয়েকে বলেন। ভালোবাসে, একটা মেয়ে খুব স্বাভাবিকভাবে হ্যাঁ, একটা হ্যাঁ, মেয়েকে ভালোবাসে, এবং সেই মেয়েটাও তাকে ভালোবাসে। দুজন মানে প্রাপ্তবয়স্ক এবং চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিলেন যে তারা একসাথে থাকবেন, সংসার গঠন করবেন। এখানে আপনি কি তাদের সম্পর্কে নাক গলাতে পারেন? অবশ্যই না, অবশ্যই না। তবে আমি বলবো এখানে গভর্নমেন্টের উচিত এখানে এই জিনিসগুলো পুরো ইনভেস্টিগেশন করে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া। তবে অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত অভিমত থাকবে। কেউ যদি সমাজের যদি যে কোনো লোক যদি সমাজের এবং আমার অন্য কারো ক্ষতি না করে, নিজেরা যদি যা কিছুই করুক, এখানে কোনো আমার আপত্তি থাকার কথা নয়। আচ্ছা, এই হ্যাঁ, তবে এই আমার জিনিসটাই আপনার কথাটা কাছ হলো থেকে শুনতে যে চাইছিলাম। যে এটাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আমাদের মধ্য হ্যাঁ, কথা, সেখানে যে আমার কোনো দুজন আপত্তি প্রাপ্তবয়স্ক মানুষ কি না, করবে সেটা সেটা আমি তাদের বুঝি। বিষয়। হ্যাঁ। কারণ সেটা তাদের বিষয়, সেটা সেখানে আমাদের না করলে কোনো বিষয় না। তবে আমাদের আমাদের সামাজিক এবং বিজ্ঞানের দায়িত্বটা হলো যে এই এখানে যে আসলে কোনো যদি যেহেতু এটা অ্যাবনর্মাল একটা কেস, এই ক্ষেত্রে আসলে কেসটা কি, প্রবলেমটা কোথায়, প্রবলেমটা আইডেন্টিফাই করে প্রপার ট্রিটমেন্ট করা যদি সম্ভব হয়। এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ, আপনাকে অনেক তো অনেক ধন্যবাদ। আপনার তো মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তবে একটা কথা বলি, আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে শেখা হয়েছে, আমি বুঝতে পারছি যে আপনাদের লজিকের ফ্যালাসি যেটা বললেন আপনার ওয়েব পেজে, সেটা আমি দেখছি। এবং আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়টা হলো আমাদের দেশে ইন্টারমিডিয়েট লেভেলে আর্টস এর কিন্তু যুক্তিবিদ্যা বইটা আছে, সেটা কিন্তু মোটামুটি একই রকম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো আহ, এবং আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে আমাদের দেশের সায়েন্স স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট পাস করে আসে আর সায়েন্সের আর্টসের, তারা যেন এই লজিকের ব্যাপারটা আসলে একেবারেই বোঝে না। তো এটা ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো আপনার কাছ থেকে আমি আপনাকে থ্যাংক ইউ যে আপনি আমাকে এই গাইডটা দিচ্ছেন, যে আসলে আমাদের ছেলেমেয়েরা যে লজিকের ব্যাপারটা আসলেই বোঝে না, এটা আমার বুঝতে অনেক সময় লাগছে। ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আচ্ছা আপনারা ভাইয়া, ভালো চালিয়ে যান, থাকবেন। আপনার আপনার কথা মঙ্গল শুনে ভালো লাগলো। মঙ্গল কামনা করি। হ্যাঁ, আচ্ছা, মঙ্গল কামনা আরেকদিন করি, কথা আপনারা হবে। ভালো থাকেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আরেকদিন ভালো কথা হবে। থাকবেন। বাই বাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, বাই বাই। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওনার মূল্যবান মতামত শুনে ভালো লাগলো। যদিও সমকামিতা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি, হয়তো একসময় করব। তো সমকামীদের অধিকার, সমকামিতা, এই সমস্ত বিষয় নিয়ে যারা মুমিন ভাইরা আছেন,